নমস্কার and welcome to Ribonize. So students, WBCS এখন ইউপিএসসির মতো হতে চলেছে, অর্থাৎ WBCS এর এখন কোশ্চেন প্যাটার্ন যেটা থাকবে সেটা ডেসক্রিপটিভ, স্পেসিফিক্যালি মেইনসে। এবং WBCS বর্তমানে সিলেবাসের দিকে যদি আমরা নজর দেই তাহলে এই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি, WBCS এবং ইউপিএসসি সিলেবাসের মধ্যে এখন 5 পয়সারও ডিফারেন্স নেই। ইউপিএসসি যা WBCS এখন তা, অর্থাৎ WBCS যা ইউপিএসসি তা। হুবহু সিলেবাস ইউপিএসসির ওখান থেকে কপি পেস্ট করে WBCS এ দিয়েছে, শুধুমাত্র একটি সাবজেক্ট বাদে। কোন সাবজেক্টটা? সেটা হচ্ছে বাংলার আর্ট এন্ড কালচার যেটা আছে সেই সাবজেক্টটা শুধুমাত্র আলাদা, তাছাড়া সব কিছু সেম। এখন স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আনসার রাইটিং। জেনারেলি স্টুডেন্টরা বহু বছর ধরে প্র্যাকটিস করছে, শুধুমাত্র হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন প্র্যাকটিস করছে চাকরি পরীক্ষার জন্য। ইভেন WBCS প্রিভিয়াসেও মেন্স পরীক্ষাটা যে হতো সেটা এমসিকিউ বেসড হতো। এই কারণের জন্য বেশিরভাগ স্টুডেন্টরা বুঝতে পারে না আনসার কি করে লিখতে হবে। এটা সবচেয়ে বড় সমস্যা, এবং সেই সমস্যার সমাধান হিসাবে আমরা এই সিরিজটা শুরু করেছি। এই সিরিজের মধ্যে আমরা ছোট ছোট পার্টের মধ্যে বিভক্ত করেছি, এবং টোটাল আনসার রাইটিং এর যে স্টাইলটা আছে বা আনসার রাইটিং এর যে টোটাল সিস্টেমটা আছে এই সিরিজের মধ্যে আমরা কমপ্লিট করব। আজকে আমরা আনসার রাইটিং এর ফার্স্ট ক্লাসটা দেখব। ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা কি কি দেখবো? আনসার রাইটিং সম্বন্ধে ইন্ট্রোডাকশন দেখবো, এবং আনসার রাইটিং এর কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবো যেগুলো ছাড়া আনসার রাইটিং করা সম্ভব না। যদি কারো কোনো কনফিউশন থাকে যে আনসার কি করে লিখতে হবে, সে ইউপিএসসি স্টুডেন্ট হোক বা WBCS হোক না কেন, ডেফিনেটলি এই ভিডিওটা দেখতে পারো। ডেফিনেটলি আমি গ্যারান্টি সহকারে বলছি আনসার রাইটিং শিখে যাবে। ঠিক আছে, এটা সিরিজ বেরোবে, আজকে প্রথম ক্লাস, আরো সিরিজ আসবে এটা। ওকে, তো সবার প্রথমে আমরা আনসার রাইটিং এর ক্ষেত্রে যাব। সেটা ক্ষেত্রে সবার আগে বুঝতে হবে আমাদের কি টাইপের কোশ্চেন বা কি টাইপের বলতে পারো আমাদের কোশ্চেনের হচ্ছে মার্কস ডিভিশন কি থাকবে, বা হচ্ছে টোটাল কতগুলো ওয়ার্ডস এর লিখতে হবে সেই বিষয়। দেখো, তোমাদের পরীক্ষা যেটা হবে 4টা জিএস পেপার যেটা আছে এবং তার সাথে আর্ট এন্ড কালচার যে আছে, এই সাবজেক্ট গুলো যে পরীক্ষা হবে তোমাদের, এটা টোটাল 250 মার্কসের পরীক্ষা হবে। 250 মার্কসের পরীক্ষা হবে। এই 250 মার্কসের জন্য তোমার টাইম কি দেওয়া হয়েছে? টাইম দেওয়া হয়েছে 180 মিনিট। 250 মার্কসের জন্য তোমার 180 মিনিট টাইম দেওয়া হয়েছে। এখন কোশ্চেনের ডিভিশনটা কিরকম থাকবে? কোশ্চেনের ডিভিশন থাকবে 10 মার্কসের 10টা কোশ্চেন, 10 মার্কসের 10টা কোশ্চেন থাকবে, এবং 15 মার্কসের 10টা কোশ্চেন থাকবে, 10 কোশ্চেন থাকবে। তো এইভাবে তোমাদের কোশ্চেন ডিভিশনটা হয়েছে। এখানে 100 মার্কস এবং এখানে 150 মার্কস, এই টাইপের তোমাদের কোশ্চেন হবে। কিছু 10 মার্কসের কোশ্চেন হবে এবং কিছু 15 মার্কসের কোশ্চেন হবে। 10 মার্কসের 10টা কোশ্চেন, 15 মার্কসের 10টা কোশ্চেন তোমাদের হবে। এখন 10 মার্কসের যে কোশ্চেন গুলো আছে এর মার্কস ডিস্ট্রিবিউশন কি থাকবে? 10 মার্কসের কোশ্চেন গুলো তোমার মার্কস থাকবে হচ্ছে, সরি মার্কস তো আমি অলরেডি দিয়েই দিলাম, ঠিক আছে। 10 মার্কসের কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমার লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যে। 150 ওয়ার্ডের মধ্যে তোমার 10 মার্কসের কোশ্চেন লিখতে হবে, এবং 15 মার্কসের যে কোশ্চেন গুলো আছে সেগুলো লিখতে হবে তোমার 250 ওয়ার্ডে। 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এখন 10 মার্কসের যেগুলো আছে 150 ওয়ার্ডে, এবং 15 মার্কসের যেগুলো আছে সেগুলো 150টা ওয়ার্ডের মধ্যে তোমাদের আনসার লিখতে হবে। এটা তোমাদের যে WBCS এর যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেখানে ক্লিয়ার কাট এটা মেনশন আছে। এটার জন্য তোমরা কটা পেজ পাবে? এর 10 মার্কসের যেটা আছে, যেটা 150টা ওয়ার্ডে লিখতে হবে, সেটার জন্য তুমি মাত্র 2টো পেজ পাবে। এরকম পাশাপাশি 2টো পেজ থাকবে, এই 2টো পেজের মধ্যে তোমার 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এবং 15 মার্কসের যে কোশ্চেন গুলো আছে এটার জন্য তোমার 3টা পেজ থাকবে। এরকম 3টা পেজ থাকবে, 3টা পেজে তোমাদের কি করতে হবে? 3টা পেজে তোমাদের কোশ্চেন আনসার লিখতে হবে। ঠিক আছে, মানে প্রতি পেজে 5 মার্কস, 5 মার্কস, 5 মার্কস, এখানে 5, 5, 5। তো প্রতি পেজ হিসাবে তোমার হচ্ছে 5 মার্ক এখানে অ্যালোট করা হয়েছে। টোটাল কত পেজ লিখতে হবে? টোটাল এখানে কটা? টোটাল এখানে 10টা কোশ্চেন লিখতে হবে, তার মানে এখানে টোটাল তোমার 30 পেজ লিখতে হবে। 15 মার্কসের কোশ্চেনের জন্য 30 পেজ লিখতে হবে, এবং যে 10 মার্কসের কোশ্চেন আছে সেটার জন্য তোমার 20টা পেজ লিখতে হবে। তো টোটাল কটা পেজ লিখতে হবে তোমার?
টোটাল তোমাদের 50 পেজ থাকবে। মনে রাখবে পরীক্ষা হলে তোমাদের টোটাল 50টা পেজ লিখতে হবে, এটা মাথায় রাখবে। কেন এটা বলছি, এটা বোঝানোর কারণ আছে। টোটাল তোমার কটা, টোটাল তোমার 50টা পেজ লিখতে হবে। এবং 50টা পেজের জন্য তোমার টাইম কতখানি দিয়েছে, 50টা পেজের জন্য টাইম দেওয়া হয়েছে 180 মিনিট। 50টা পেজের জন্য তোমার টাইম দেওয়া হয়েছে কত, 180 মিনিট। স্যার টাইম কি হচ্ছে, 180 কে 50 দিয়ে তুমি ভাগ করো, তাহলে কত হচ্ছে, 3 150 কত হলো, 30 থাকে, ঠিক আছে, কত হবে 6। 3.6 মিনিট তুমি একটা পেজের জন্য পাচ্ছ। 1 পেজের জন্য টাইম কি, এক পেজ লেখার জন্য তোমার টাইম হচ্ছে 3.6 মিনিট। 3.6 মিনিট ইজ ইয়োর টাইম টু রাইট 1 পেজ। একটা পেজের জন্য অ্যারাউন্ড 3.5 মিনিটের থেকে একটু বেশি সময় পাচ্ছ। তো দুটো পেজ লেখার জন্য তোমার সময় কি থাকবে, অ্যারাউন্ড 7.2 মিনিট। এবং 3টে পেজ যে আছে, 3টা পেজের জন্য তোমার সময় কত লাগবে, এখানে লাগবে 10.8 মিনিট। মানে তার মানে বোঝা গেল তোমাদের 180 মিনিট যে আছে, এই 180 মিনিটের সময়টা যে আছে এটা কিভাবে ডিভিশন হবে, যে প্রত্যেকটা যে 10 মার্কসের কোশ্চেন তোমার লিখবে, যেটার ভ্যালু হচ্ছে 150টা ওয়ার্ডে তোমার লিখতে হবে, এটার জন্য তোমার হাতে সময় থাকবে 7 থেকে 7.5 মিনিট। আমরা এভারেজে যদি বলি, জেনারেলি যদি বলি, 7 থেকে 7.5 মিনিট তোমার সময় থাকবে একটা 10 মার্কসের কোশ্চেন লেখার জন্য। ক্লিয়ার, 7 থেকে 7.5 মিনিট সময় থাকবে তোমার হচ্ছে কি একটা 10 মার্কসের কোশ্চেন লেখার জন্য। এবং 15 মার্কের যে কোশ্চেন গুলো আছে সেগুলো লেখার জন্য তোমার সময় থাকবে টোটাল কত, মাত্র 10 থেকে বা 10.5 থেকে 11 মিনিট। 10.5 থেকে 11 মিনিট তোমার সময় থাকবে হচ্ছে 15 মার্কসের কোশ্চেন গুলো লেখার জন্য। তো অ্যান্সার রাইটিং এর ক্ষেত্রে সবার প্রথমে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, নাহলে কি করবে তোমরা, লিখতেই থাকবে লিখতেই থাকবে, কোশ্চেন শেষ হবে না। ধীরে ধীরে লিখবে, দেখবে তুমি 10টা আনসার করে তোমার সময় শেষ হয়ে গেছে। তো টাইম ম্যানেজমেন্ট অ্যান্সার রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার প্রথমত এই ব্যাপারটা, টাইম ম্যানেজমেন্ট ছাড়া অ্যান্সার রাইটিং পসিবল না। তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে 10 মার্কসের যে কোশ্চেন গুলো থাকবে সেগুলোতে তুমি খুব বেশি 7 থেকে 7.5 মিনিট সময় দিতে পারবে। এবং যেগুলো 15 মার্কসের কোশ্চেন যেগুলো আছে সেগুলোতে তুমি 10 থেকে 11 মিনিট বা 10.5 থেকে 11 মিনিট দিতে পারবে, এর থেকে বেশি দিতে পারবে না। এর থেকে বেশি যদি তুমি সময় দাও, তোমার অটোমেটিক্যালি তোমার খেলা খতম হয়ে যাবে, তুমি সেখানে পরীক্ষায় পাস করতে পারবে না। কারণটা কি, এর কারণটা হচ্ছে তুমি 20 কোশ্চেন যে আছে, 20টা যে কোশ্চেন থাকবে সেই 20টা কোশ্চেন আনসার করতে পারবে না। ঠিক আছে, মনে রাখবে এখানে এথিক্সটা কিন্তু আমি নেইনি। এথিক্স এর আনসার কিন্তু একটু আলাদা, ওটা পরবর্তীকালে আমরা দেখবো। ঠিক আছে, এথিক্স একটা একটু আলাদা, আমরা কন্টিনিউসলি ভিডিও নিয়ে আসবো, আমরা এথিক্স নিয়ে আলোচনা করবো, আনসার রাইটিং এর সিস্টেম কি আছে। এটা জেনারেলি যে জিএস পেপার যে 3টা আছে, প্রথম 3টা এবং আর্ট এন্ড কালচারের যে সাবজেক্টটা রয়েছে সেটা সম্বন্ধে আমি এই আনসার রাইটিংটা বলছি। এখন অ্যান্সার রাইটিং এর এটুকু বিগিনিং তো আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, যে আমাদের 10 মার্কসের কোশ্চেন থাকবে, আমাদের 15 মার্কসের কোশ্চেন থাকবে। 10 মার্কসের কোশ্চেন গুলো আমাদের সময় কতক্ষণ লাগবে, 10 মার্কসের কোশ্চেন গুলো 7 থেকে 7.5 মিনিট। 15 মার্কসের কোশ্চেন গুলো সময় কতক্ষণ থাকবে, 10.5 থেকে 11 মিনিট। এই টাইমের মধ্যে আমার করতে হবে, না হলে আমি সময় কুড়োতে পারবো না। প্রথম ব্যাপার তো এটা গেল। এখন দ্বিতীয় ব্যাপার, আমরা যখন পরীক্ষা হলে বসবো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমরা সবাই এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে বর্তমানে আসছো, তোমরা সবাই 11-12 হচ্ছে কোনো রকম অ্যান্সারের করেছো, অনেকে ভালো মতো করেছে, কিন্তু সেটার সাথে এবং ডাব্লিউবিসিএস ইউপিএসসির সাথে অনেকটা ডিফারেন্স থাকবে। কলেজেও তোমরা অনেক অ্যান্সার করেছো, আর সেটা এটার মধ্যে অনেক ডিফারেন্স থাকবে। এখানে টু দা পয়েন্ট তোমার সবকিছু লিখতে হবে। অ্যান্সারের যদি ভাগ বলো, ঠিক আছে, অ্যান্সারের যদি ভাগ বলো, একটা আনসার যখন লিখবে, একটা আনসার যদি বলো, একটা আনসার যদি স্ট্রাকচার বলি, স্ট্রাকচার অফ অ্যান আনসার, আমরা স্ট্রাকচার যদি দিই, একটা স্ট্রাকচার অফ অ্যান আনসার, যদি অ্যান্সারে যদি একটা স্ট্রাকচার রাখি, অ্যান্সারে কি টাইপের স্ট্রাকচার হয় তোমরা জানো? একটা অ্যান্সারের 3টা পার্ট থাকে জেনারেলি, যে কোনো অ্যান্সারে হোয়াট এভার বি দ্য আনসার 3টা পার্ট থাকে। প্রথম পার্টটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রোডাকশন। প্রথম পার্টটা থাকবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন যে আছে, ইন্ট্রোডাকশন হয় 10% অফ দ্য ওয়ার্ডস। টোটাল অ্যান্সারের 10% কি হবে, ইন্ট্রোডাকশন হবে। কোনো সময় 10 থেকে 15% হয়ে যায় কোনো কোনো কোশ্চেনের ক্ষেত্রে। এভারেজে আমরা 10% ধরে নেবো যে 10% আমার ইন্ট্রোডাকশন থাকবে। সেকেন্ড থাকবে বডি, এবং থার্ড থাকবে কনক্লুশন। এই কনক্লুশনে 10% থাকবে। তো বডি কত পার্সেন্ট থাকবে, বডি অন এন এভারেজ আমরা ধরি 75 থেকে 80% কি থাকে আমাদের, বডি থাকে যে কোনো কোশ্চেনের জন্য। তো আমাদের 150 ওয়ার্ডের কিছু কোশ্চেন থাকবে এবং 250 ওয়ার্ডের কিছু আনসার থাকবে। 150 ওয়ার্ডের এবং 250 ওয়ার্ডের আনসার থাকবে। এই 150 ওয়ার্ডের
যে কোশ্চেন গুলো আছে বা আনসার গুলো আছে সেটার জন্য আমাদের ইন্ট্রোডাক্টরি কতখানি থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে 15 থেকে 20টা ওয়ার্ড, খুব বেশি 15 থেকে 20টা ওয়ার্ড। কনক্লুশনে কি থাকবে, কনক্লুশনও সেম 15 থেকে 20টা ওয়ার্ড, 15 থেকে 20টা ওয়ার্ড থাকবে, 15 থেকে 20টা ওয়ার্ড থাকবে। তো বডিতে কি থাকবে, বডিতে থেকে 100 থেকে 115টা ওয়ার্ডের মধ্যে তোমার বডি করতে হবে। এটা তোমার থাকবে যে 10 মার্কের যে কোশ্চেন গুলো আছে, 150টা ওয়ার্ডের কোশ্চেন গুলো যে আছে, এটা মার্ক কাউন্টে এভাবে হয়। ইন্ট্রোডাকশনে 10%, বডিতে 75 to 80% এবং কনক্লুশনে 10%। কোশ্চেন স্পেসিফিক ভাবে কোন সময় কি কোশ্চেন আসছে সেটা হিসাবে আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে কোনো সময় ওয়ার্ড বেশি চলে যায়, কোনো সময় কনক্লুশনে বেশি চলে যায়, বডিতে একটু কম এসে যায়। সেটা ভ্যারি করবে কোশ্চেন টু কোশ্চেন বেসিসে। বাট অন এন এভারেজ আমরা যদি বলি যে কোনটা জন্য বা কোন পার্টের জন্য কতগুলো আমাদের ওয়ার্ড খরচ হবে, সেটা হচ্ছে এই সিস্টেমে আমাদের হবে। এবং 250-এ যখন আমাদের যাবে, 250 ওয়ার্ডে যখন যাবে, এটার জন্য আমাদের 25 থেকে 30টা ওয়ার্ড আমরা ইন্ট্রোডাকশন লিখবো, 25 থেকে 30টা ওয়ার্ডে ইন্ট্রোডাকশন লিখবো। এখানে কনক্লুশন যেটা আছে, কনক্লুশন আমরা 25 to 30 ওয়ার্ডস এর মধ্যে লিখবো, 30 ওয়ার্ডস, ঠিক আছে, 25 to 30 ওয়ার্ডস। তাহলে আমাদের হচ্ছে মেন্স যে বডিটা লিখবো, যে বডি হচ্ছে 180 থেকে 90টা ওয়ার্ড, 180 থেকে 95, 180 থেকে 195 বা 90 ওয়ার্ডসে আমরা বডিতে লিখলে হয়ে যায়। মোটামুটি 180টা ওয়ার্ড যদি বডিতে লিখো, একটা ভালো ধরনের একটা বডি হয়ে যায়। তো তোমাদের এই জিনিসটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেমন তোমরা যখন লিখছো, অনেক সময় কি হয়, তোমরা যখন লেখা শুরু করছো, তোমরা ইন্ট্রোডাকশন নিয়ে এতটা বড় দিয়ে দিলে তোমাদের বডি লেখার সময় নেই, তোমরা মার্কস পাবে না। তো মার্কস যখন তোমাদের চাই, মার্কস যদি তোমাদের দরকার হয়, তাহলে তোমাদের এই ফর্মুলা কিন্তু মেনটেন করতে হবে। একটা স্পেসিফিক পার্সেন্টেজ অফ ওয়ার্ডস শুড বি রিটেন অ্যাজ ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন দেন অ্যাজ বডি। তো আমাদের এই জিনিসটা কিন্তু মেনটেন করতে হবে। এই বিষয়টা যদি মেনটেন না করি, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। এখন প্রশ্ন আসতেই পারে, স্যার ইন্ট্রোডাকশন কি ধরনের হবে, বডি কি ধরনের হবে, কনক্লুশন আমি কিভাবে লিখবো? এই বিষয়গুলো পরবর্তীকালে আমরা দেখবো। এবং এই বিষয়টাকে বোঝার জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হয়, সেটার নাম হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেন যে আছে, কোশ্চেনটাকে না বুঝলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো না। আমরা যখন ইউপিএসসির আনসার রাইটিং করাই, যেহেতু আমরা হচ্ছে কোচিংটা ইউপিএসসির জন্য বহুদিন ধরে আমি পড়াই, ঠিক আছে, তো ইউপিএসসি মোটামুটি পড়ানোর আমার এক্সপিরিয়েন্স রয়েছে। তো কোশ্চেন যে আছে, কোশ্চেন বিভিন্ন ধরনের হয়। কিছু কোশ্চেন ডাইরেক্ট হবে, কিছু কোশ্চেন অ্যানালিটিক্যাল হবে। তো ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন আছে, এবং কোশ্চেনটা যে আছে, সবার প্রথমে তোমার কোশ্চেনটা বুঝতে হবে। একটা যে কোশ্চেন জিজ্ঞেস করেছে, এটা কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করেছে, সেই কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করেছে সেটার উপর ভিত্তি করে আমাদের কি আসবে, ইন্ট্রোডাকশন আসবে, সেটার উপর ভিত্তি করে বডি আসবে, সেটার উপর ভিত্তি করে কনক্লুশন আসবে। এই কারণের জন্য ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যখন আমরা অ্যান্সার রাইটিং এর কথা বলি, সবার প্রথমে আমাদের যেই বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে টাইপস অফ কোশ্চেন। কত ধরনের কোশ্চেন হতে পারে ইউপিএসসির ক্ষেত্রে। তো কোশ্চেন কয় ধরনের হতে পারে আমরা এখানে ডিভাইড করেছি, ঠিক আছে। সবার প্রথমত ডেফিনেশন বেসড কোশ্চেন হতে পারে। ডেফিনেশন বেসড কোশ্চেন কি আমরা দেখবো, সবগুলোই দেখবো, সমস্যার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তারপরটা কি হতে পারে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন হতে পারে, ডিফারেন্সিয়েশন বেসড কোশ্চেন হতে পারে, আর কি হতে পারে, কোশ্চেন আস্কিং ফর কজ, রিজন, আউটকাম, এফেক্টস অ্যান্ড কনসিকুয়েন্স। তো এই টাইপের কিছু কোশ্চেন আমাদের হতে পারে। এবং ক্রিটিক্যাল এক্সামিনেশন টাইপ কোশ্চেন বা ক্রিটিক্যাল অ্যানালিসিস টাইপ কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো এই টাইপের কিছু কোশ্চেন ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে হতে পারে। আমরা ব্রড ক্যাটাগরির মধ্যে যখন ডাকবো, এই টাইপেরই কোশ্চেন আসবে। যখন তুমি আনসার লিখবে, তোমার সামনে 20টা কোশ্চেন দেওয়া থাকবে। সবার প্রথমে যখন কোশ্চেন দেখবে, সবার প্রথমে তোমার এটা মানে কনসেপ্টের মধ্যে থাকা উচিত যে এটা কোন ক্যাটাগরির কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছে। ক্যাটাগরি যখন তুমি একবার শনাক্ত করা শিখে যাবে, আজকের ভিডিওতে তুমি ক্যাটাগরি শনাক্ত করা শিখে যাবে, তখন তোমার কাছে জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। এই টাস্কটা তোমার কাছে অনেকটা ইজিয়ার হয়ে যাবে। কোনো কোচিং এগুলো তোমাকে বলবে না, ঠিক আছে। আনসার রাইটিং এবার ধরে তোমাকে কেউ বলবে না, কোনো কোচিং তোমাকে বলবে না, ঠিক আছে। বর্তমানে 95% অফ দ্য ডাব্লিউবিসিএস কোচিং অলরেডি ভেঙে পড়েছে। এবং যারা এখন বলছে আমরা ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ পড়াবো, তাদের মধ্যে কোনো দম নেই, ঠিক আছে, জাস্ট বলছে। আমি রিসেন্টলি একটা হচ্ছে ইউটিউবের একটা ফেমাস পাবলিক সার্ভিস কমিশনের, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চ্যানেল দেখলাম, ঠিক আছে, যাদের হচ্ছে হিন্দি ভাষীতেও খুব নাম আছে। আমি এক্স্যাক্টলি তার নাম নেব না, কিন্তু হচ্ছে ভারতবর্ষে সায়েন্সের যে নিট ফিট যে আছে, ওগুলো করানোর জন্য বিখ্যাত। রিসেন্টলি তারা হচ্ছে বিভিন্ন কোচিং এর সাথে একত্রিত হয়েছে, তারা আইএস এর কোচিংও পড়াচ্ছে, পশ্চিমবঙ্গে রয়েছে। তারা একটা সিলেবাস একটা ভিডিও করেছিল, সেখানে বলছিল স্টুডেন্টদের কেউ ভয় পাবে না। কিন্তু সেখানে সিলেবাস সম্বন্ধে 5 পয়সার আন্ডারস্ট্যান্ডিং যাদের নাই,
ইভেন যখন এথিক্সের সিলেবাসটা বোঝাচ্ছে সেখানে সিটিজেন চার্টারকে বলছে সিটিজেন ক্যারেক্টার, সিটিজেন চার্টারকে বলছে সিটিজেন ক্যারেক্টার। আমার খুব হাসি পেয়েছিল সেটা দেখে। এবং তারপরে কেস স্টাডিজ এর গল্প যখন আসে এথিক্স এর ক্ষেত্রে, কেস স্টাডিজ কি সেটা জানে না। কেস স্টাডিজ এর ক্ষেত্রে বলছে ই গভর্নেন্স কি করে ফাইল করতে হয়, আরটিআই কি করে ফাইল করতে হয়, এটা নাকি কেস স্টাডিজ এর মধ্যে আসবে। স্টুপিড থেকে মহা স্টুপিড কেউ না হলে এরকম বলতে পারে না। আমি সত্যি অবাক খাচ্ছি বর্তমানে ডাব্লিউবিসিএস এর যারা আগে থেকে পড়াচ্ছিল তারা কি হিসাবে এই জিনিসগুলো বলছে বুঝতে পারছি না। তো দেখো আমরা যে বিষয়টার মধ্যে সবার প্রথমে আসবো সেটা হচ্ছে দ্যাট ইজ আমাদের টাইপস অফ কোশ্চেন। কত ধরনের কোশ্চেন ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ এর জন্য হতে পারে। তো আমরা কয়েকটা কোশ্চেনের টাইপ তো ডেফিনেটলি আমরা বললাম, ডেসক্রিপটিভ টাইপ বললাম, স্টেটমেন্ট বেসড বললাম, আমরা কজ রিজন টাইপের বেসড বললাম, ক্রিটিক্যাল অ্যানালিসিস, ক্রিটিক্যাল ইন্টারপ্রিটেশন টাইপের টেক্সট বললাম। প্রত্যেকটা কোশ্চেন আমরা এখন দেখবো যে কি টাইপের কোশ্চেন হয়। এখানে আমি অ্যান্সার কিভাবে করতে হয় মোটামুটি স্ট্রাকচারটা বলবো, এখানে ক্লিয়ার করে আমি অ্যান্সারটা বলবো না। আনসার পরবর্তীকালে আমরা দেখবো যখন করবো। আজকে আনসার বললে পরে তোমাদের গুলিয়ে যাবে, কারণ তোমাদের এই বিষয়গুলো জানা নেই, ঠিক আছে। আমরা জাস্ট তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কি টাইপের কোশ্চেন এটার ভিতর থেকে জিজ্ঞেস করা যেতে পারে, ঠিক আছে। তো দেখো সবার প্রথম যে কোশ্চেনটা আছে, সবার সেই প্রথম কোশ্চেনটা আছে হচ্ছে ডেফিনেশন বেসড কোশ্চেন। ডেফিনেশন বেসড কোশ্চেন মানে সংজ্ঞা ভিত্তিক কোশ্চেন। বাংলাতে যদি বলি সংজ্ঞা ভিত্তিক প্রশ্ন। সংজ্ঞা ভিত্তিক প্রশ্ন বলতে, সংজ্ঞা ভিত্তিক প্রশ্ন বলতে একটা তোমাকে সংজ্ঞা দিয়ে দিল, এটা বলতে তুমি কি বোঝো। যেমন একটা কোশ্চেন দিল, আমার ইনস্টিটিউশন নাম দিল হোয়াট ইজ রিবনাইস। রিবনাইস কি, ঠিক আছে। কোশ্চেন দিল রিবনাইস কি। তারপর এই রিবনাইস সম্বন্ধে তোমার একটা কোশ্চেন সাথে লেজ লাগিয়ে দিল, এটার সাথে আরেকটা কোশ্চেন তোমার লাগিয়ে দিল রিবনাইস সম্বন্ধে। হোয়াট ইজ রিবনাইস, রিবনাইস কি, ঠিক আছে। রিবনাইস এর ইতিহাস সম্বন্ধে লেখো, রিবনাইস এর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে লেখো। এই টাইপের কোশ্চেন গুলো যখন হবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডেফিনেশন বেসড কোশ্চেন। এটা সবচেয়ে ডাইরেক্ট কোশ্চেন। আমাদের যত ধরনের কোশ্চেন ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আসবে ডেসক্রিপটিভ প্যাটার্ন হিসেবে, সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড যদি কোনো কোশ্চেন থাকে এটা হচ্ছে ডেফিনেশন বেসড কোশ্চেন। এর থেকে স্ট্রেট ফরওয়ার্ড কোনো কোশ্চেন নেই। সরাসরি তোমাকে জিজ্ঞেস করবে এটা বলতে কি বুঝো, তারপরে এটা সম্বন্ধে কিছু একটা লিখতে তোমাকে বলবে, ঠিক আছে। তো কি হবে, কি বলছে, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্লাস অ্যানাদার পার্ট। এই কোশ্চেনের কিছু আরেকটা পার্ট থাকে, সেই পার্টের মধ্যে কি থাকতে পারে, এই যে বললাম যেটা লেজ লাগানো থাকবে, এই লেজটা কি হতে পারে, কারণ সম্বন্ধে হতে পারে, ফলাফল সম্বন্ধে হতে পারে, সমস্যা বা চ্যালেঞ্জ সম্বন্ধে হতে পারে, ঠিক আছে। কারণ, ফলাফল বা সমস্যা যে কোনো বিষয় সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। যেমন হোয়াট ইজ রিবনাইস, রিবনাইস কি, রিবনাইসের সাথে যুক্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করো। এই টাইপের কোশ্চেনটা তোমাকে দিয়ে দিল, ঠিক আছে। এখানে কি কনসেপ্ট যেটা আছে সেটা সম্বন্ধে আলোচনা করতে হবে। গিভ সাম এক্সাম্পলস উইথ দ্য ডেফিনিশন, ঠিক আছে। সবার প্রথমত যখন ডেফিনেশন বেসড কোশ্চেন আসবে তখন ইন্ট্রোডাকশন আমি কি লিখবো, এখন খুব ডাইরেক্ট কোশ্চেন আসে। ডেফিনেশন বেসড কোশ্চেন যখনই আসবে তখন আমরা যখন অ্যান্সারটা শুরু করবো, অ্যান্সারটা কি বললাম সবার আগে আমি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবো। ইন্ট্রোডাকশনে ডাইরেক্টলি আমি কি লিখবো, ইন্ট্রোডাকশনের ডেফিনেশন লিখবো। যেই বিষয়টা সম্বন্ধে বলা হয়েছে সেই বিষয়টার ডেফিনেশন লিখবো। এই ডেফিনেশন লেখার পরে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিব, আমরা একটা এক্সাম্পল দিয়ে দিব ইফ দেয়ার ইজ এনি এক্সাম্পল অফ দ্যাট পার্টিকুলার থিং। যদি কোনো এক্সাম্পল থাকে সেটার এক্সাম্পল আমরা দিয়ে দেব ডেফিনেশনের সাথে। এবং তারপরে আমরা বডিতে আসবো। বডিতে আমরা কি দেখবো, লেজের সাথে কি লাগানো আছে সেই বিষয়টা কি আসবে আমাদের বডিতে আসবে। খুব ডাইরেক্ট কোশ্চেন হয়, এটা ডাইরেক্টলি অ্যান্সার করা যায়। ইউপিএসসির ক্ষেত্রে 2-4টা কোশ্চেন এই টাইপের হয়। ইউপিএসসির ক্ষেত্রে 2-4টা কোশ্চেন এরকম প্রতি বছর হয়, খুব ইজি হয়, ঠিক আছে। আমরা ধীরে ধীরে স্ট্রেট ফরওয়ার্ড থেকে একটু কমপ্লেক্সের দিকে যাবো, ক্রিটিক্যাল আনসারের দিকে যাবো, ঠিক আছে। তো সবার প্রথম কি আসলো আমাদের ডেফিনেশন বেসড কোশ্চেন। দুটো কোশ্চেন দেখি ডেফিনেশন বেসড কোশ্চেনের মধ্যে। দেখো এই কোশ্চেনটা, প্রথম কোশ্চেন যেটা আছে হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি। সবার প্রথমেই দেখো কি বলছে, হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি। ক্রিপ্টো কারেন্সি বলতে কি বোঝো, ক্রিপ্টো কারেন্সি বলতে কি বোঝো, তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করা হয়েছে ক্রিপ্টো কারেন্সি বলতে কি বোঝো। কি যাচ্ছে, ক্রিপ্টো কারেন্সি বলতে কি বোঝো মানে কি, তার মানে হচ্ছে ডেফিনেশন যাচ্ছে। কি যাচ্ছে, ক্রিপ্টোকারেন্সির ডেফিনেশন চাচ্ছে। তো এরকম থাকলে বুঝে নেবো এটা কি, এটা হচ্ছে ডেফিনেশন বেসড কোশ্চেন। ডেফিনেশন বেসড কোশ্চেন। তো দেখো ডেফিনেশন একটা দিয়ে দিচ্ছে। এটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখবে, ইন্ট্রোডাকশন লেখার সময় ক্রিপ্টোকারেন্সি কাকে বলে সেটা লিখতে হবে। ক্রিপ্টোকারেন্সি কি, ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের ভার্চুয়াল কারেন্সি যেটা ব্লক চেন টেকনোলজির দ্বারা হচ্ছে সুরক্ষিত। ব্লক চেন টেকনোলজি দ্বারা সুরক্ষিত এক ধরনের ভার্চুয়াল কারেন্সি।
ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে লিখলে, তারপর ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে একটা এক্সাম্পল তুমি দিয়ে দিলে। এক্সাম্পল কি? বিটকয়েন। বিটকয়েন তুমি এক্সাম্পল দিয়ে দিলে, তোমার ইন্ট্রোডাকশন হয়ে গেল। তোমার ইন্ট্রোডাকশন হয়ে গেল যখন ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে লিখলে এবং তার সাথে একটা এক্সাম্পল দিয়ে দিলে। এবং তারপরে আমাদের সেকেন্ড পার্টটা থাকবে, কি আছে দেখো, হাউ ডাজ ইট অ্যাফেক্ট গ্লোবাল সোসাইটি, হ্যাজ ইট বিন অ্যাফেক্টেড ইন্ডিয়ান সোসাইটি অলসো। তারপরে দেখো দুটো কোশ্চেন সাথে লেজ লাগিয়েছে, দুটো লেজ লাগিয়েছে। প্রথমটা কি বলছে, হাউ ডাজ ইট অ্যাফেক্ট গ্লোবাল সোসাইটি, গ্লোবাল সোসাইটিকে এটা কিভাবে প্রভাবিত করছে। হাউ ডাজ ইট অ্যাফেক্ট গ্লোবাল সোসাইটি, গ্লোবাল সোসাইটিকে কিভাবে প্রভাবিত হচ্ছে। তো ডেফিনেশন কি লিখলাম, ডেফিনেশনে আমি কি লিখলাম, ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে, ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে লিখলাম। এক্সাম্পল আমি কি লিখে দিলাম, বিটকয়েন হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম, তাই তো। তারপর আসবে সেকেন্ড পার্ট হচ্ছে আমার বডি। বডিতে দেখো, বডিতে এখানে দুটো পার্ট আছে। বডিতে প্রথম পার্টটা কি বলছে, ইম্প্যাক্ট অন গ্লোবাল সোসাইটি, এরকম একটা পয়েন্ট করে দেবে, ইম্প্যাক্ট অন গ্লোবাল সোসাইটি, বৈশ্বিক সমাজে এটার প্রভাব। প্রথম পয়েন্ট, বৈশ্বিক সমাজে এটার প্রভাব। এটা 3-4টা পয়েন্ট লিখলে যে গোটা বিশ্বকে কিভাবে প্রভাবিত করছে ক্রিপ্টোকারেন্সি, ইকোনমিক্যালি কিভাবে প্রভাবিত করছে, সোসাইটিতে কিভাবে প্রভাব আনছে, এবং সিকিউরিটিগত দিক থেকে কিভাবে প্রভাবিত করছে, এবং ইকোনমিক্যালি পার্টিকুলারলি হচ্ছে মার্কেটের ব্যাপারটাই কিভাবে প্রভাবিত করছে সেটা লিখতে হবে। এবং তারপরে কোশ্চেন আছে, হ্যাজ ইট বিন এফেক্টিভ ইন্ডিয়ান সোসাইটি অলসো, এটা কি ভারতকেও প্রভাবিত করছে, এটা তোমার প্রমাণ করতে হবে। সবার প্রথমত প্রমাণ করতে হবে যে এটা ভারতকে প্রভাবিত করছে, তারপরে তোমার কিভাবে প্রভাবিত করছে সেটা তোমার লিখতে হবে। তো তারপরে কি হবে, ইম্প্যাক্ট অন ইন্ডিয়া, ইম্প্যাক্ট অন ইন্ডিয়া, ভারতের উপর প্রভাব, ঠিক আছে, ভারতের উপর প্রভাব সম্বন্ধে তারপর 3-4টা পয়েন্ট লিখতে হবে এবং তারপরে কনক্লুশন তোমার লিখতে হবে, ঠিক আছে। তারপরে কনক্লুশন কি লিখতে হবে, কনক্লুশন কি লিখতে হবে পরবর্তীকালে আমরা আসবো, ঠিক আছে। এখন যার সামনে কোশ্চেনটা বোঝানোর চেষ্টা করছি কি ধরনের কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা দেখো, ডেফিনেশন বেস্টের মধ্যে কি আছে, এবং মনে রাখবে এই কোশ্চেন গুলো যে নিয়েছি এগুলো ইউপিএসসি থেকে নিয়েছি। ইউপিএসসি মেন্স পরীক্ষায় এই কোশ্চেন গুলো এসেছে, সেগুলো আমরা ক্লাসে আলোচনা করি, সেই পিপিটি বলতে পারো, এটা আমি ক্লাসেই হচ্ছে আমি করিয়ে থাকি পিপিটি দিয়ে, ঠিক আছে, আনসারিং এর ক্ষেত্রে। সেকেন্ডটা দেখো কি বলছে, হোয়াট ইজ পটেনশিয়াল জিডিপি, এখানে সেম সিস্টেম। পটেনশিয়াল জিডিপি বলতে কি বোঝো, হোয়াট ইজ পটেনশিয়াল জিডিপি, তোমরা জিডিপি সবাই পড়েছো। জিডিপি কি, মনিটারি ভ্যালু অফ দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস উইদিন দ্য বাউন্ডারি অফ আ কান্ট্রি, একটা দেশের সীমানার মধ্যে যখন হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস উৎপাদন করা হয়, সেটার যে আর্থিক মূল্য আছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা জিডিপি বলি। এখানে কি বলছে, পটেনশিয়াল জিডিপি, পটেনশিয়াল মানে সম্ভাব্য জিডিপি বলতে আমরা কি বুঝি, সম্ভাব্য জিডিপি কি আছে এটা ডেফিনেশনের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এবং তারপরে বলছে এক্সপ্লেইন দ্য ইস্যুস। প্রথমে আমরা যখনই দেখলাম যে ডেফিনেশন চেয়েছে, তার মানে কি কোশ্চেন, এটা ডেফিনেশন বেসড, ডেফিনেশন বেসড কোশ্চেন, ডিবিকিউ, ডেফিনেশন বেসড কোশ্চেন। তারপরে কি বলছে, এক্সপ্লেইন দ্য ইস্যুস, সমস্যাগুলোকে এক্সপ্লেইন করো, হুইচ আর হিন্ডারিং ইন্ডিয়া, যেটা ভারতবর্ষকে বাধা দিচ্ছে, কিসের জন্য, টু অ্যাচিভ ইটস পটেনশিয়াল জিডিপি। সেই সব সমস্যাগুলোকে লেখো, ইস্যুগুলোকে লেখো যেগুলো ভারতকে বাধা দিচ্ছে পটেনশিয়াল জিডিপিটাকে অ্যাচিভ করার জন্য বা যেটাকে অর্জন করার জন্য, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে ডেফিনেশন বেস টাইপের কোশ্চেনের মধ্যে, এই টাইপের কোশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে। তো আমাদের প্রথম প্যাটার্ন গেল হচ্ছে ডেফিনেশন বেস টাইপ কোশ্চেন। আই হোপ এটা সম্বন্ধে তোমাদের কোনো ধরনের ডাউট নেই, ডাউট থাকলে ডেফিনেটলি বলবে। সেকেন্ড টাইপস অফ কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে স্টেটমেন্ট বেসড কোশ্চেন। কি থাকবে, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, একটা বিবৃতি দেওয়া থাকবে, একটা স্টেটমেন্ট বা একটা বিবৃতি দেওয়া থাকবে, এবং সেই বিবৃতি যে থাকবে তারপরে তারপরে কি থাকবে, ফলোয়েড বাই আ কোশ্চেন, এবং সেই বিবৃতির পরে কি থাকবে, বিবৃতি প্লাস কোশ্চেন। সেই বিবৃতির পরে কি থাকবে, কোশ্চেন থাকবে। প্রথমে একটা বিবৃতি থাকবে, পরে একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। কি বলছে, টু টাইপস অফ কোশ্চেন জেনারেলি, এই বিবৃতির সাথে জেনারেলি দুই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়। একটা কি ক্রিটিক্যালি ইভালুয়েট বলা হয়, এক্সামিন বলা হয়, আর ডিসকাস বলা হয়। ক্রিটিক্যালি ইভালুয়েট, ক্রিটিক্যালি এক্সামিন, এই টাইপের ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়। অথবা কি বলা হয়, গিভিং ওয়ানস ভিউ অন দা স্টেটমেন্ট। ধরো একটা স্টেটমেন্ট দিল, ধরো একটা স্টেটমেন্ট দিল, যে কোনো একটা স্টেটমেন্ট দিল যে আর্থ ইজ ফ্ল্যাট, পৃথিবী হয় সমতল, একটা সাপোজ স্টেটমেন্ট দিল পৃথিবী হয় সমতল, ঠিক আছে। এখন এই স্টেটমেন্টটা যখন দিল,
এই স্টেটমেন্টের সাথে তোমার অ্যাড করে দিল ক্রিটিক্যালি এক্সামিন। এরকম টাইপের একটা ওয়ার্ড তোমার সাথে ঝুলিয়ে দিল, ঠিক আছে, এরকম টাইপের একটা কোশ্চেন দিয়ে দিল ক্রিটিক্যালি এক্সামিন, এই টাইপের হতে পারে, অথবা এটার সাথে কোনো কোশ্চেন জড়ো হতে পারে। সবার প্রথমত এখানে কিছু জিনিস বোঝার আছে। সবার প্রথমে আমরা ক্রিটিক্যালি টার্মসটাকে বোঝার চেষ্টা করব। কি আছে? ক্রিটিক্যালি এক্সামিন অথবা অ্যানালাইজ, এই টাইপের টার্ম যখন থাকবে, ক্রিটিক্যালি টার্মসটা যখন থাকবে তখন কি করবো আমরা? ক্রিটিক্যালি টার্মসটা যখন থাকবে তখন মনে রাখবে অ্যান্সারের দুটো দিক হবে, অ্যান্সারের টু পার্টস হবে, টু পার্টস অফ দ্য আনসার। একটা পজিটিভ দিক হবে এবং একটা নেগেটিভ দিক হবে, একটা ফেভারে থাকবে অথবা একটা এগেইনস্টে থাকবে, ঠিক আছে, একটা প্রোস থাকবে ভালো দিক, আর একটা কি থাকবে? খারাপ দিক থাকবে। তো ক্রিটিক্যালি টার্মসটা যখনই তোমার ইউজ হবে মনে রাখবে ক্রিটিক্যালি এক্সামিন, ক্রিটিক্যালি অ্যানালাইসিস, এই টাইপের টার্মসটা যখনই ব্যবহার থাকবে তখন মনে রাখবে যে কি থাকবে, আমরা পজিটিভ, নেগেটিভ, ফেভার, এগেইনস্ট, ঠিক আছে, এই টাইপের বিষয়গুলো আমাদের আসবে। যে কোনো একটা কোশ্চেন দিল, তারপর তোমাকে কিছুটা বললো, তো এটার পক্ষে লিখতে হবে অথবা বিপক্ষে লিখতে হবে, এটার ভালো দিক লিখতে হবে এবং এটার খারাপ দিক লিখতে হবে। এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালিসিস। তো কি বলছে দেখো, ক্রিটিক্যালি এক্সামিন টু পার্টস, পজিটিভ, নেগেটিভ, ইন ফেভার, এগেইনস্ট, সাকসেস, চ্যালেঞ্জেস। তো ক্রিটিক্যালি এক্সামিন যখনই থাকবে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। ফার্স্ট থিং হচ্ছে এটা, ঠিক আছে। এখন ক্রিটিক্যালি এই স্টেটমেন্ট বেসড যখন কোশ্চেন হবে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন আরেকটা অংশ আছে, এই স্টেটমেন্ট বেসড কোশ্চেন আরেকটা প্যাটার্ন আছে, ঠিক আছে। এই জিনিসটা দেখতে হবে, এগুলো তোমাদের কেউ বলবে না, ঠিক আছে, দুনিয়া ক্লাস দেখো, এগুলো কেউ বলবে না, এগুলো সম্পূর্ণ হচ্ছে রিসার্চ করা জিনিস, আমাদের ইউপিএসসি স্টুডেন্টদের জন্য এগুলো করানো হয়। এই ধরো একটা স্টেটমেন্ট দিয়ে দিল, ঠিক আছে, অ্যাডভান্স স্টেটমেন্ট দিয়ে দিল। এখন স্টেটমেন্টের নিচে কি থাকবে? আমি কি বললাম, স্টেটমেন্টের সাথে কি থাকবে? কোশ্চেন থাকবে। স্টেটমেন্টের সাথে কোশ্চেন থাকবে। এই কোশ্চেন কি ধরনের হতে পারে? এই কোশ্চেনটা দুই টাইপের হতে পারে, ঠিক আছে, কোশ্চেনটা দুই টাইপের হতে পারে, দুইটা টাইপের হতে পারে। এই কোশ্চেনটা প্রথম টাইম কোশ্চেনটা যেটা আছে, এই কোশ্চেনটার মধ্যে স্টেটমেন্টটা উল্লেখ থাকতে পারে, স্টেটমেন্ট উল্লেখ করে কোশ্চেন করা হয়, স্টেটমেন্ট উল্লেখ করে প্রশ্ন থাকে, প্রশ্ন করা হয়। স্টেটমেন্ট কি করে? স্টেটমেন্টটাকে উল্লেখ করে কোশ্চেন করা হবে, এবং আরেকটা কোশ্চেন থাকবে যেখানে স্টেটমেন্টটা উল্লেখ থাকবে না, স্টেটমেন্ট উল্লেখ থাকে না। আর এটা যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের মধ্যে স্টেটমেন্ট উল্লেখ থাকে না। প্রথমটা হচ্ছে স্টেটমেন্ট উল্লেখ করে প্রশ্ন করা হয় এবং দ্বিতীয়টা স্টেটমেন্ট উল্লেখ থাকে না। এই দুই ধরনের কোশ্চেন হতে পারে। স্টেটমেন্ট যে উল্লেখ থাকে এটা কি ধরনের হতে পারে? এই ধরনের টার্মস থাকবে, ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট, ইন দ্য লাইট অফ দ্য স্টেটমেন্ট গিভেন অথবা অ্যাবাভ স্টেটমেন্ট, এরকম থাকবে, ঠিক আছে। ইন দ্য লাইট অফ দ্য গিভেন স্টেটমেন্ট অথবা অ্যাবাভ স্টেটমেন্ট, এই ধরনের টার্মস গুলো লেখা থাকবে। উপরে যে বিবৃতি আছে সেটার আলোকে এই বিষয়টাকে বলো, এই টাইপের থাকবে। অথবা বিবেচনা করে, উপরের স্টেটমেন্টটাকে বিবেচনা করে, ঠিক আছে, কনসিডারিং দ্য অ্যাবাভ স্টেটমেন্ট, কি থাকবে? কনসিডারিং দ্য অ্যাবাভ স্টেটমেন্ট। তারপরে একটা কোশ্চেন ঝুলিয়ে দেবে। এই দুই টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে স্টেটমেন্ট বেসড এর ক্ষেত্রে, ঠিক আছে। আর এটা কি বললাম? স্টেটমেন্ট উল্লেখ থাকে না, এটার মধ্যে কি থাকবে? কোনো স্টেটমেন্ট উল্লেখ থাকবে না। জাস্ট স্টেটমেন্টটা তোমাকে দিবে কিসের জন্য? এইসব কোশ্চেনের ক্ষেত্রে স্টেটমেন্টের কোনো ভ্যালু নেই, এইসব কোশ্চেনের ক্ষেত্রে স্টেটমেন্টের কোনো ভ্যালু নেই। তাহলে স্টেটমেন্ট কেন দেওয়া হয়? এখানে স্টেটমেন্ট দেওয়ার একমাত্র পারপাস হচ্ছে কনফিউজিং দ্য স্টুডেন্ট। স্টুডেন্টদের কনফিউজ করার জন্য কেবলমাত্র কোশ্চেনটা দেওয়া হয় বা স্টেটমেন্টটা দেওয়া হয়। স্টুডেন্টরা স্টেটমেন্টের মধ্যেই ফেসে যাবে, গিয়ে ফাইনালি অ্যান্সার করতে পারবে না। এটা শুধুমাত্র স্টুডেন্টদের হয়রানি করার জন্য স্টেটমেন্ট দেওয়া হয়। স্টেটমেন্টের মধ্য থেকে কোনো কিছু রেফার করা থাকে না, একটা
ওই স্টেটমেন্টে যে কি টার্মসটা আছে সেটা সম্বন্ধে কোনো একটা কোশ্চেন দিয়ে দিল। এই টাইপের বিষয়গুলো হচ্ছে স্টেটমেন্টের সাথে হয়। তো স্টেটমেন্ট যখনই দেখবে একটু সচেতন হতে হবে, একটু কশাস হতে হবে, সতর্ক হতে হবে। সতর্ক হওয়ার পরে ডিসাইড করতে হবে এটার মধ্যে স্টেটমেন্টটা রেফার করা আছে। যদি স্টেটমেন্টটা রেফার করা থাকে তো তাহলে স্টেটমেন্টের আলোকে কোশ্চেনটা লিখতে হবে। স্টেটমেন্টটা যা আছে তা সম্বন্ধেও কিছুটা লিখতে হবে। স্টেটমেন্ট সম্বন্ধেও লিখতে হবে। এখানে স্টেটমেন্টের ভ্যালু আছে, মাথায় রাখবে এই বিষয়টা, ঠিক আছে? স্টেটমেন্টের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো তোমাদের কেউ বলবে না, আমি বলছি, শিওর দিয়ে বলছি, এগুলো তোমাদের কেউ বলবে না আনসার করানোর সময়। কেউ তোমাদের ডাইরেক্টলি আনসার শেখাবে নাকি সেটা ডাউট আছে, ঠিক আছে? তো এইভাবে আমাদের স্টেটমেন্টের কোশ্চেন হতে পারে। এখন দেখো স্টেটমেন্টে হচ্ছে কয় ধরনের কোশ্চেন হয়। কোশ্চেন দুটো আমি এক্সাম্পল দিয়েছি, এখানে বেশি এক্সাম্পল নিতে পারতাম কিন্তু এখন এইটুকু সময়ের মধ্যে সম্ভব না। ক্লাসে আমরা আরো ডিটেলসে করে জিনিসগুলো, ঠিক আছে? ক্লাস আমরা সাবজেক্ট স্পেসিফিক প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেপারেটলি করে আমাদের কোশ্চেন আনসার সেশন করানো হয়। দেখো কি বলছে, লোকাল সেলফ গভর্নমেন্ট সিস্টেম ইন ইন্ডিয়া হ্যাজ নট প্রুভ টু বি এফেক্টিভ ইনস্ট্রুমেন্ট অফ গভর্নেন্স। কি বলছে, স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা, এটা ইউপিএসসির কোশ্চেন, ঠিক আছে? ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা হ্যাজ নট প্রুভড, প্রমাণিত হয়নি, টু বি এফেক্টিভ ইনস্ট্রুমেন্ট অফ গভর্নেন্স, প্রশাসনের বা শাসন ব্যবস্থার একটা কার্যকর ইনস্ট্রুমেন্ট হিসাবে প্রমাণিত হয়নি। কার্যকর ইনস্ট্রুমেন্ট হিসেবে প্রমাণিত হয়নি কি, স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা, ঠিক আছে? এটা তোমার স্টেটমেন্ট, দিস ইজ দ্য স্টেটমেন্ট। এখন স্টেটমেন্টের পরে কোশ্চেনটা দেখো, নাও লুক এট দ্য কোশ্চেন। কি বলছে, এক্সামিন দ্য স্টেটমেন্ট এন্ড গিভ ইউর ভিউজ। ক্রিটিক্যালি এক্সামিন দ্য স্টেটমেন্ট, ক্রিটিক্যালি দেখো, ক্রিটিক্যালি এক্সামিন, কি বলছিলাম, ক্রিটিক্যালি এক্সামিন থাকবে। ক্রিটিক্যাল এক্সামিনই যখন থাকবে তখন কি থাকবে, টু সাইডস অফ দ্য কোশ্চেন, কোশ্চেনের দুটো বিষয় লিখতে হবে, ঠিক আছে? এই স্টেটমেন্টের দুটো দিক দেখাতে হবে, কি পজিটিভ দিক দেখাতে হবে এবং নেগেটিভ দিকও দেখাতে হবে, ঠিক আছে? অর্থাৎ স্টেটমেন্টের সাপোর্টেও বলতে হবে, সমর্থনেও বলতে হবে, স্টেটমেন্টের এগেনস্টেও বলতে হবে, ঠিক আছে? তো ক্রিটিক্যালি এক্সামিন দ্য স্টেটমেন্ট, তার মানে এই স্টেটমেন্টটা উল্লেখ আছে, দেখো ক্রিটিক্যালি এক্সামিন দ্য স্টেটমেন্ট, স্টেটমেন্ট নামটা এখানে উল্লেখ আছে, তার মানে স্টেটমেন্টটা যে বলা আছে এটা সম্বন্ধে তোমার লিখতে হবে। এই স্টেটমেন্টে যে বলা আছে এটা সম্বন্ধে তোমার সাপোর্টে লিখতে হবে এবং এগেইনস্টে লিখতে হবে, সমর্থনে এবং বিরুদ্ধে তোমার লিখতে হবে। প্রথম ব্যাপার তো এটা গেল, ঠিক আছে? তারপরে দেখো সেকেন্ড কোশ্চেন আছে, গিভ ইউর ভিউজ টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। এবং তারপর ডাইরেক্ট কোশ্চেন, এই যে তুমি যে সমস্যাগুলো যে বলবে, এই সমস্যাগুলোকে ইমপ্রুভ করার জন্য, এগুলো সমাধান করার জন্য তোমার কি ধরনের পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে। এটা ইন্ট্রোডাকশন কি হবে পরবর্তীকালে আমরা করবো, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে যখন আসবো তখন আমরা ডেফিনেটলি করবো। তারপরে কোশ্চেনটা দেখো, আরেকটা কোশ্চেন এখানে দিয়েছে 2 নম্বর কোশ্চেনটা দেখো, emergence of self-help groups in contemporary times points to the slow but steady withdrawal of the state from developmental activities. এটা স্টেটমেন্ট, কি স্টেটমেন্ট দিয়েছে, emergence of self-help groups, self-help groups এর যে আবির্ভাব সেটা ইন কন্টেম্পোরারি টাইমস, বর্তমান সময় সেলফ হেল্প গ্রুপস এর আবির্ভাব, পয়েন্টস টু দ্য স্লো, এটা নির্দেশিত করে ধীর কিন্তু স্টেডি উইথড্রয়াল অফ দ্য স্টেট ফ্রম ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। এটা নির্দেশ করে যে সরকার যে আছে, সরকার বা রাষ্ট্র ধীরে ধীরে কিন্তু স্টেডিলি ডেভেলপমেন্টাল বা উন্নয়নমূলক যে কার্যকলাপ আছে সেগুলো থেকে পিছিয়ে চলে যাচ্ছে, সেগুলো থেকে সরে যাচ্ছে। কি বলছে, সেলফ হেল্প গ্রুপের যে আগমন হচ্ছে এটা প্রমাণ করছে যে সরকার এখন আর ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্টেটমেন্ট করা হয়েছে এখানে। এখন কোশ্চেন দেখো কি বলছে, এক্সামিন দ্য রোল অফ সেলফ হেল্প গ্রুপস ইন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস এন্ড দ্য মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু প্রমোট দ্য সেলফ হেল্প গ্রুপস। এখানে দেখো, এখানে স্টেটমেন্টটা যে আছে, স্টেটমেন্টের মেনশন বা স্টেটমেন্টের উল্লেখ নেই, স্টেটমেন্টের কোনো উল্লেখ নেই। দেখো কোশ্চেনের মধ্যে স্টেটমেন্টের কোনো উল্লেখ নেই। স্টুডেন্টরা কি করবে, এই সরকার কিভাবে সেলফ হেল্প গ্রুপকে আগিয়ে দিয়ে উন্নয়নমূলক কার্যকলাপ থেকে পিছনে সরে যাচ্ছে এটা নিয়েই ফেসে যাবে। কিভাবে এই স্টেটমেন্টটাকে আমি ডিকোড করব, তোমার ডিকোড করার কোনো প্রয়োজন নেই। তোমার ডাইরেক্ট কোশ্চেন আসছে যে এক্সামিন দ্য রোল অফ সেলফ হেল্প গ্রুপ ইন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস। ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিসে সেলফ হেল্প গ্রুপের যে ভূমিকা আছে সেটা তুমি রাখো। সেলফ হেল্প গ্রুপ কিভাবে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিকে সাহায্য করছে
তাই না? নারীদের অটোনমি দিচ্ছে, ফাইন্যান্সিয়াল অটোনমি দিচ্ছে, নারীরা সেটার উপর ভিত্তি করে ক্ষুদ্র কুটির শিল্প করছে এবং যেটার উপর তাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন আছে সেটার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন যখন বৃদ্ধি পাবে তখন কি হবে? তখন বাচ্চাদের তারা হচ্ছে স্কুলে পাঠাবে, নারীরা নিজেদের হচ্ছে হেলথের উপরে কাজ করবে। এইভাবে জিনিসগুলো লিখতে হবে। এবং তারপরে বলছে দ্য মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু প্রমোট সেলফ হেল্প গ্রুপস। তারপরে বলছে সরকার এই সেলফ হেল্প গ্রুপকে প্রমোট করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে। একদম ডাইরেক্ট কোশ্চেন, স্টেটমেন্টের সাথে কোনো লিঙ্ক নেই। কি করবে? বেশিরভাগ স্টুডেন্ট স্টেটমেন্টের মধ্যে ফেসে যাবে। এই স্টেটমেন্ট বলেছে সরকার উপরে উঠে যাচ্ছে, সরকার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করছে না, সেখান থেকে সরে যাচ্ছে, এই কি বলছে স্টেটমেন্টে, এগুলা বলেই ভাসিয়ে দেবে। কিন্তু স্টেটমেন্ট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য আনসার। আনসারের সিম্পল যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটাই বলতে লাগবে, এটার বাইরে কোনো কিচ্ছু তোমার জিজ্ঞেস করতে হবে না। তো এটা কেন হচ্ছে আমাদের স্টেটমেন্ট বেসড বা বিবৃতি টাইপ কোশ্চেন। আই হোপ স্টেটমেন্ট বেসড কোশ্চেনে তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? যতটা ডিটেলসে সম্ভব, ঠিক আছে, ফ্রি ক্লাসের মধ্যে ততটা ডিটেলসে করিয়েছি, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, 3 নাম্বার, এটাও সহজ টাইপের। কি বলছে? ডিফারেন্সিয়েশন বেসড কোশ্চেন, পার্থক্য দেখাতে হবে। কি দেখাতে হবে? জাস্ট সিম্পল পার্থক্য দেখাতে হবে, ঠিক আছে? খুবই ডাইরেক্ট, এটা খুবই ফ্যাকচুয়াল, মনে রাখবে এটা খুব ফ্যাকচুয়াল, এটা খুবই ফ্যাকচুয়াল, এটা মুখস্থ বিদ্যার উপর ভিত্তি করে এটা নামাতে হবে, ঠিক আছে? মেক 2 কলামস টেবিল, 2 কলম টেবিল তোমাদের বানাতে হবে এই পার্থক্যগুলো লেখার জন্য। সিম্পল ভাবে ধরো, এটা তোমার পেজ, এটা তোমার পেজ, এটা তোমার পেজের মার্জিন, ঠিক আছে? এটা তোমার পেজের মার্জিন। এখানে তুমি কি করবে? এরকম কলম বানাবে, ঠিক আছে? এরকম কলম বানিয়ে তোমার লিখতে হবে। এখানে সাবজেক্ট যে বিষয়টা আলোচনা করবে, এখানে এ এবং বি, এই দুটার মধ্যে ডিফারেন্সটা তোমার দেখাতে হবে, কলম বানিয়ে তোমার ডিফারেন্সটা দেখাতে হবে। এটা জাস্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন বেসড কোশ্চেনটা, খুবই ডাইরেক্ট কোশ্চেন, এটা তেমন আলোচনা করার কিছু নেই। যেমন একটা কোশ্চেন হচ্ছে এসেছিল ইউপিএসসি তে, এক্সামিন দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পিউটিং মেথোডোলজি অফ ইন্ডিয়াস জিডিপি বিফোর এন্ড আফটার দ্য ইয়ার 2015। 2015 সালের আগে এবং পরে জিডিপি ক্যালকুলেশনের মধ্যে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলোর পার্থক্যটাকে দেখাতে বলেছে, ঠিক আছে? প্রথমে কি করবে? জিডিপি যে আছে, জিডিপি সম্বন্ধে তুমি লিখলে, হালকা জিডিপি ডেফিনেশন তুমি দিয়ে দিলে, ঠিক আছে? তারপরে তুমি পার্থক্য লেখানো শুরু করলে, ঠিক আছে? এখানে সাবজেক্ট থাকবে যে বিষয়টা আলোচনা করবে, ঠিক আছে? এখানে থাকবে জিডিপি ক্যালকুলেশন বিফোর 15, ঠিক আছে? এখানে পোস্ট 15, পোস্ট 2015, জিডিপি ক্যালকুলেশন আফটার 2015। তারপর লিখলে প্রথম সাবজেক্ট কি দিলে? বেস ইয়ার। 2015 আগে বেস ইয়ার ছিল 2004-05, তারপর 2011-12 হয়েছে। এইভাবে তুমি জিনিসটা তোমার করতে হবে, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, ডিস্টিংগুইশ বিটুইন ক্যাপিটাল বাজেট এন্ড রেভিনিউ বাজেট, রেভিনিউ বাজেট এবং ক্যাপিটাল বাজেটের মধ্যে পার্থক্য দেখাও। তারপরে কি বলছে? এক্সপ্লেইন দ্য কম্পোনেন্টস অফ বোথ দিস বাজেটস, এক্সপ্লেইন দ্য কম্পোনেন্টস অফ বোথ দিস বাজেট। সবার প্রথমে ক্যাপিটাল বাজেট এবং রেভিনিউ বাজেটের মধ্যে পার্থক্য দেখাতে হবে এবং তারপর তাদের কম্পোনেন্ট গুলো তুমি এরকম ভাবে তুমি দেখাতে পারো। খুব ডাইরেক্ট কোশ্চেন, এখানে দেখানোর মধ্যে তেমন কিছু নেই। তারপরে দেখো, তারপরে একটা ডাইরেক্ট কোশ্চেন আছে। কি বলছে? কোশ্চেন আস্কিং ফর কজেস, রিজনস, আউটকাম, এফেক্টস অর কনসিকুয়েন্সেস। একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেন তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করছে কজ বা কারণ সম্বন্ধে, কোনো কিছুর কারণ সম্বন্ধে, কারণ সম্বন্ধে জিজ্ঞেস করছে, ফলাফল সম্বন্ধে জিজ্ঞেস করছে, প্রভাব সম্বন্ধে জিজ্ঞেস করছে, সেই বিষয়টার সমস্যা সম্বন্ধে জিজ্ঞেস করছে এবং সেই বিষয়টার প্রক্রিয়া সম্বন্ধে জিজ্ঞেস করছে, ঠিক আছে? যে কোনো কোশ্চেন এই বিষয়গুলোর উপর ভিত্তি হতে পারে। ডাইরেক্টলি তোমাকে জিজ্ঞেস করছে এটার কারণ কি, এটার ফলাফল বলো, এটার প্রভাব বলো, এটার সমস্যা বলো, এটার প্রক্রিয়া বলো। এই টাইপের কোশ্চেন খুবই ডাইরেক্ট কোশ্চেন হয়। এটাও প্রচন্ড ফ্যাকচুয়াল বেসড, মনে রাখবে এটাও খুব ফ্যাকচুয়াল, এটাও খুব ফ্যাকচুয়াল, ডাইরেক্টলি আনসার হয়ে যায়। যেমন তোমাদের বললো সুপ্রিম কোর্টের জাজ যে আছে তাদের রিমুভালের প্রসেস বলো বা প্রেসিডেন্টের ইমপিচমেন্টের প্রসেস বলো, কিন্তু কোশ্চেন আসলো রাইট এ নোট অন দ্য ইমপিচমেন্ট প্রসেস অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট কি করে করা হয় সেটা সম্বন্ধে একটা নোট লেখো, তখন তোমার লিখতে হবে ডাইরেক্ট কোশ্চেন, ঠিক আছে? এমন একটা কোশ্চেন আছে ইউপিএসসি তে আসছিল, আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস ক্যান আ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বি প্রোক্লেম বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? কোন সার্কামস্ট্যান্সে, এই যে পরিস্থিতি, পরিস্থিতি সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করতে পারে, পরিস্থিতি সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? কোন পরিস্থিতিতে প্রেসিডেন্ট কি করতে পারবে? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারবে। হোয়াট কনসিকুয়েন্স, কি ফলাফল হতে পারে যখন ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়। খুব ডাইরেক্ট কোশ্চেন, এটা সম্বন্ধে দেখার কিছু নেই তেমন। তারপরে আসছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিটিক্যাল এক্সামিনেশন এবং ক্রিটিক্যাল অ্যানালিসিস।
একটু আগেই তোমাদের বলেছিলাম ক্রিটিক্যাল এক্সামিনেশন এবং ক্রিটিক্যাল অ্যানালিসিস বলতে আমরা কি বুঝি। আগেরটা আমরা স্টেটমেন্টের সাথে বুঝিয়েছিলাম যে একটা স্টেটমেন্ট দিবে, সেই স্টেটমেন্টের সাথে জিনিসটা আমার লিখতে হবে। এটার ক্ষেত্রে কি, এখানে কোনো স্টেটমেন্ট থাকবে না, ডাইরেক্টলি ক্রিটিক্যালি এক্সামিন দিয়ে ক্রিটিক্যাল অ্যানালিসিস দিয়ে কোশ্চেনটা তোমার শুরু হবে। এবং মনে রাখবে, যখনই ক্রিটিক্যাল এক্সামিন থাকবে তার মানে তোমার কি দিতে হবে, প্রোস অ্যান্ড কনস দিতে হবে। ইউ হ্যাভ টু পুট দ্য প্রোস অ্যান্ড কনস, সেটা সুবিধা অসুবিধা লিখতে হবে, সাফল্য এবং শর্ট কামিংস, ঠিক আছে, সাফল্য বিফলতা, ঠিক আছে, সাফল্য ব্যর্থতা তোমার শর্ট কামিং যেগুলো আছে সেগুলো লিখতে হবে, পজিটিভ এবং নেগেটিভ সেই বিষয়গুলো লিখতে হবে অফ দ্য ইস্যু। যেই কোশ্চেনটা দিবে বা যেই কি কনসেপ্টটা থাকবে কোশ্চেনের মধ্যে, তার যে ডিফারেন্ট যে দিকটা আছে, তার যে যে দুটো যে অপোজিট সাইড রয়েছে, বিপরীত দিক রয়েছে, সেই বিপরীত দিকটা সম্বন্ধে তোমার লিখতে হবে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনের দুটো পার্ট থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, যেমন সাকসেস সফলতা, ব্যর্থতা, ঠিক আছে, প্রোস কনস, পক্ষে বিপক্ষে, এই টাইপের টার্মিনোলজি গুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে। এবং মনে রাখবে এই টাইপের কোশ্চেন গুলো হয় মেনলি হচ্ছে অ্যানালিটিক্যাল কোশ্চেন, এগুলো হয় অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেন গুলোতে তোমাদের ব্রেন সেট করতে হবে, এগুলো তোমার ভাবতে হবে, ভেবে ভেবে তোমার এই বিষয়গুলো তোমার লিখতে হবে। একটা কোশ্চেন এখানে দিয়েছি ক্রিটিক্যাল এক্সামিন সম্বন্ধে, ঠিক আছে, ওয়ান কোশ্চেন হ্যাজ বিন গিভেন। এটা হচ্ছে তোমাদের লাস্ট টাইপের কোশ্চেন, আমরা পরবর্তীকালে আরো বিভিন্ন টাইপস দেখাবো যখন ক্লাসে করবো। এটা মূলত হচ্ছে মেন টাইপস এর কোশ্চেন গুলো আমরা করে দিলাম এখানে, ঠিক আছে। কি বলছে দেখো, ক্রিটিক্যালি এক্সামিন দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট অন এনজ্যাক অ্যাক্ট 2014। কি বলছে দেখো, সবার প্রথমে শুরু হচ্ছে ক্রিটিক্যালি এক্সামিন দিয়ে। কি ক্রিটিক্যালি এক্সামিন করতে বলছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট অন এনজ্যাক অ্যাক্ট 2014 উইথ স্পেশাল রেফারেন্স টু জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। এখানে দেখো সঙ্গে লেখা আছে উইথ রেফারেন্স টু জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। তো কি করতে হবে, এই যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাক্ট 2014 এর উপরে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট 2014, এটার উপরে কি হয়েছিল, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল, সুপ্রিম কোর্টের রায় হয়েছিল, ঠিক আছে। প্রথমে সুপ্রিম কোর্টের রায়টা যেটা আছে এটা ডিটেলসে লিখতে হবে, ডিটেলসে তুমি সুপ্রিম কোর্টের রায়টা সবার প্রথমে লেখো। এই ডিটেলসে সুপ্রিম কোর্টের রায়টা যে লিখলে, পরবর্তীকালে এই রায়ের পক্ষে 2-3টা পয়েন্ট দাও এবং এই রায়ের বিপক্ষে 2টো পয়েন্ট লিখতে হবে। এটাকে বলি হচ্ছে আমরা ক্রিটিক্যাল এক্সামিন বা ক্রিটিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে। প্রথমে জাজমেন্টটা লিখলে এবং জাজমেন্টটা লেখার পরে জাজমেন্টের পক্ষে লিখতে হবে এবং জাজমেন্টের বিপক্ষে লিখতে হবে, তাহলেই তোমার আনসার রেডি হয়ে যাবে। এটার নাম হচ্ছে ক্রিটিক্যালি এক্সামিন। যখনই ক্রিটিক্যালি এক্সামিন হবে, ক্রিটিক্যালি এক্সামিনের সংখ্যা বেশি অ্যাকচুয়ালি, ঠিক আছে, তখনই মাথায় রাখতে হবে আমাদের এই টাইপের কোশ্চেন করতে হবে। বোঝা গেল হোপফুলি যে কি টাইপের কোশ্চেন হয়, কয় ধরনের কোশ্চেন হয় আমরা বোঝাতে সক্ষম হয়েছি, ঠিক আছে। আমাদের ক্লাসে এর থেকে আরো ডিটেলসে কোশ্চেন হয়, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কেউ যদি আরো জানতে চায়, আরো ভালোভাবে যদি শিখতে চায়, ডেফিনেটলি আমাদের ব্যাচ চলছে ইউপিএসসি WBCS এর জন্য। আমাদের অ্যাপের নাম হচ্ছে রিবনাইস, আমাদের অ্যাপের নাম হচ্ছে রিবনাইস। এই অ্যাপ প্লে স্টোরে পাবে, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে ডাউনলোড করে কেউ চাইলে পরে ডেফিনেটলি কোর্সের মধ্যে অ্যাডমিশন নিতে পারে। আনসার রাইটিং ওঠানোর দায়িত্ব আমার, ইউপিএসসি তে আনসার রাইটিং এর কোনো সমস্যা থাকলে সেটা সলভ করার দায়িত্ব আমার, ঠিক আছে। আমরা সাইন্টিফিক ওয়েতে আনসার রাইটিং করাই, তো এখানে হচ্ছে সমস্যা থাকার জেনারেলি কথা না, ঠিক আছে। ধন্যবাদ।